বিনা উস্কানিতে সীমান্তে মিয়ানমার সেনা সমাবেশ, সন্দেহজনক তৎপরতা বন্ধের আহ্বান ঢাকা। এবছরই রোহিঙ্গাদের ভাষান্তরে পাঠাতে চায় সরকার, স্থানীয়দের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির তাগিদ। বাজার, শপিং মল কোথাও মানা হচ্ছে না করোনা স্বাস্থ্যবিধি, প্রয়োজনে আইন প্রয়োগের পরামর্শ। শিমুলিয়া কাঁঠালবাড়ি রুটে ফেরি চলাচল ফের বন্ধ, ভাঙন ঝুঁকিতে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড। বাংলাদেশ থেকে আগের চেয়ে 3 গুণ ইন্টারনেট নিতে চায় ভারত, আগে বকেয়া পরিশোধের আহ্বান। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের সেনাদের সন্দেহজনক গতিবিধি দেখা গেছে। এই অবস্থায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে প্রতিবাদপত্র দেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, শুক্রবার সকাল থেকে সীমান্ত এলাকায় অন্তত 3টি পয়েন্টে ট্রলারে করে মিয়ানমারের সেনাদের টহল দিতে দেখা যায়। এরপরই রাষ্ট্রদূতকে ডাকার সিদ্ধান্ত নেয় মন্ত্রণালয়। বিনা উস্কানিতে এভাবে সীমান্তের কাছে নতুন করে সেনা সমাবেশের প্রতিবাদে ঢাকা মিয়ানমারকে জানায়, সন্দেহজনক এসব তৎপরতা দুই দেশের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করবে। এসব তৎপরতা বন্ধ করতে মিয়ানমারকে দ্রুত পদক্ষেপ নিতে বলছে বাংলাদেশ। এবছরের মধ্যেই রোহিঙ্গাদের কক্সবাজার থেকে ভাষান্তরে পাঠাতে চায় সরকার। এরই মধ্যে সেখানে গিয়ে সুযোগ সুবিধা দেখে এসেছে রোহিঙ্গাদের একটি দল। আবারও নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। পরবর্তীতে ভাষান্তরের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত করা হবে বলে জানান তিনি। নোয়াখালীর ভাষান্তরে 2312 কোটি টাকায় গড়ে তোলা হয়েছে আশ্রয়ণ প্রকল্প। সেখানে 1 লাখ রোহিঙ্গাকে পাঠানোর চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে 5 সেপ্টেম্বর 40 রোহিঙ্গাকে ঘুরিয়ে নিয়ে আসা হয়েছে। প্রথমে তারা সন্তুষ্টির কথা জানালেও ভাষান্তর থেকে ফিরে না যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে রোহিঙ্গারা। অবৈধভাবে বিদেশ পাড়ি দিতে গিয়ে আটক হওয়া প্রায় 300 রোহিঙ্গা এপ্রিল থেকে সেখানে বাস করছে। এবছর আরও পাঠানোর লক্ষ্য রয়েছে। আমার মনে হয় এরকম গো অ্যান্ড সি ভিজিট আরও যদি কয়েকটা অর্গানাইজ করা যায় এবং তারা যদি গিয়ে তাদের যারা সতীর্থ তাদেরকে যদি ভালো করে বোঝাতে পারে, তাহলে হয়তো এবছরের মধ্যেই আমরা শুরু করতে পারবো এই যে টেম্পোরারি রিলোকেশন। মূল ভূখণ্ড থেকে 30 কিলোমিটার দূরে ভাষান্তর। দুর্যোগ থেকে রক্ষা পেতে 13 কিলোমিটার দীর্ঘ ও 3 মিটার উঁচু বাঁধ তৈরি করা হয়েছে। রয়েছে 1440টি একতলা ভবন, 120টি 4তলা আশ্রয়কেন্দ্র, স্কুল, মসজিদ ও খেলার মাঠ। এছাড়া মাছ চাষের জন্য 120টি পুকুর, হাঁস মুরগি পালনের জন্য খামারের ব্যবস্থা রাখা হয়েছে। এখন সেখানকার স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রোহিঙ্গাদের যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। যে পরিকল্পনা সরকারের মাথায় হয়তো আছে, সেটি রোহিঙ্গাদের মাথায়ও যেন ধারণ করতে পারেন এবং সেটার একটা ভবিষ্যৎ জায়গাটা যেন তৈরি হয়। এটা মনে করার কোনো কারণ নেই যে এদেরকে কয়েক মাসের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে তারা প্রত্যাবাসিত হবেন। ওখানে স্থানীয় জনগণের সাথে মিলে এবং তারা কি করে তাদের ভবিষ্যৎ যে জীবিকা নির্বাহ করতে হয় সেগুলো করবেন, এইটির একটা ধারাবাহিকতা এখন থেকে তৈরি করতে হবে। সরকার বলছে রোহিঙ্গাদের অস্থায়ীভাবে ভাষান্তরে সরিয়ে নেওয়া হবে। পরিস্থিতি তৈরি হলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 24 ঘন্টায় করোনায় আরও 31 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি দাঁড়ালো 4733 জনে। 12,999 নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 1476 রোগী। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। 24 ঘন্টায় দেশে নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.35। সাম্প্রতিককালের মধ্যে যা সর্বনিম্ন শনাক্তের হার। সুস্থ হয়েছে আরও 2372 জন। এ নিয়ে মোট সুস্থ 2,40,643 জন। দেশে পর্যন্ত শনাক্ত করোনা রোগী 3,37,520 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.40।
করোনা সংক্রমণের মাঝেও কাঁচা বাজার, শপিং মল থেকে শুরু করে কোথাও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। মাস্ক পরাও সামাজিক দূরত্ব নিশ্চিতে উদাসীন বেশিরভাগ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, এমন অবস্থায় করোনা নিয়ন্ত্রণের চেষ্টা ব্যর্থ হবে, আর দীর্ঘমেয়াদে যার প্রভাব পড়বে স্বাস্থ্য খাত সহ ব্যবসা ও শিক্ষা কার্যক্রমে। কারওয়ান বাজারে ক্রেতা বিক্রেতার ভিড়। নির্দেশনা থাকলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্বের বিধিনিষেধ। হাত ধোয়ার ব্যবস্থা দূরে থাক, মাস্ক না পরার পেছনে দেখানো হচ্ছে নানা অজুহাত। কারণটা সবাই আসতেছে, এখন আর করোনার ভয় করিয়া লাভ নাই, পেটে ভাত নাই। মদ যদি থাকে তাহলে তো মরণ লাগবে। ওই মাস্ক পরলেই কি বা না পরলেই কি। সচেতনতা থাকা সত্ত্বেও আমরা অনেকেই এটা ইচ্ছাকৃতভাবে অনেক সময় করছেন, এটা আসলে করা উচিত। একই অবস্থা বিভিন্ন বিপণী বিতানেও। ক্রেতা বিক্রেতারা বলছেন, করোনার বিষয়ে তাদের ভয় কমেছে। সবার সাথে তাল মেলাতে মানা হচ্ছে না পারস্পরিক দূরত্ব। করোনা থাকলে তো ভয় হবে, করোনাই তো নাই। সরকার শুধু বলতেছে যে করোনা আছে, করোনা আছে। করোনা কোথায়? কেউ তো দেখে না, সবাই মাস্ক ছাড়া চলাফেরা করে। সাধারণ মানুষের এমন মনোভাব করোনা সংক্রমণ রোধে বড় বাধা বলছেন জনস্বাস্থ্যবিদরা। এতে দীর্ঘমেয়াদী প্রভাবের শঙ্কা করা হচ্ছে। করোনা কালের এই সময়ে আমরা আবার লক্ষ্য করেছি যে করোনার সংক্রমণের ঝুঁকি আবার বাড়ছে। এই অবস্থায় অনেকেই অনেক বেশি সতর্ক স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে, আবার অনেকেই একেবারেই উদাসীন এই স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে। মানুষ যদি অসচেতন থাকে বা সচেতন হয়েও যদি উদ্বুদ্ধ না হয়ে এই স্বাস্থ্যবিধিগুলি না মানে, তাহলে কিন্তু এই যে আমরা যে নিয়ন্ত্রণ করতে চাচ্ছি এইটাই আমরা ব্যর্থ হব। সংক্রমণ নিয়ন্ত্রণ না করলে যেটা হবে সেটা হলো আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হবে। আমাদের যে শিক্ষা কার্যক্রম যেগুলো বন্ধ আছে সেগুলি আরো বেশি দিন বন্ধ থাকবে। সুতরাং এতেও জাতির একটা বড় ক্ষতি হয়ে যাবে। করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আনতে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে সচেতনতা ও প্রয়োজনে আইন প্রয়োগের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়া সিঙ্গাপুরে 195 কোটি টাকা পাচারের অভিযোগে বহিষ্কৃত যুবলীগ নেতা সম্রাটের বিরুদ্ধে মামলা করেছে সিআইডি। রোববার রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের হয়। মানি লন্ডারিং আইনে করা মামলার এজাহারে বলা হয়, ইসমাইল চৌধুরী সম্রাট মতিঝিল, ফকিরাপুর, পল্টন ও কাকরাইল এলাকায় প্রভাব বিস্তার করে অবৈধ অর্থ উপার্জন করেছেন। এর 195 কোটি টাকা সহযোগী আরমানের সহায়তায় সিঙ্গাপুর ও মালয়েশিয়া পাচার করা হয়। সম্রাটের বিদেশ ভ্রমণের পর্যালোচনামূলক তথ্য এজাহারে উল্লেখ করেছে সিআইডি। এতে বলা হয়েছে, 2011 সালের 27 ডিসেম্বর থেকে 2019 সালের 9 আগস্ট পর্যন্ত মালয়েশিয়ায় 3 বার, দুবাইতে 2 বার এবং হংকংয়ে 1 বার যাতায়াত করেছেন সম্রাট। আর তার সহযোগী আরমান 2011 সালে 12 ডিসেম্বর থেকে 2019 সালের 18 মে পর্যন্ত সিঙ্গাপুরের 25 বার যাতায়াত করেছেন। ওনার বিষয়ে অনুসন্ধান চলতেছিল সিআইডিতে, তথ্য উপাত্ত পাওয়া গেছে, সেটা নিয়মিত মামলা রুজু হয়েছে আজকে। এই অনুসন্ধানে ওনার মূলত দেশের বাইরে সিঙ্গাপুর এবং মালয়েশিয়াতে 195 কোটি টাকার লেনদেনের সন্ধান পাওয়া গেছে এবং আমরা অনুসন্ধানে যেটা দেখা যায় যে এটা মূলত দেশের থেকে বিভিন্নভাবে পাচার করা হয়েছে টাকাটা। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় টেকনাফের সাবেক সাংসদ আব্দুর রহমান বদির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। এর মধ্য দিয়ে শুরু হলো এই মামলার বিচার। চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইসমাইল রোববার শুনানি শেষে অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর আদেশ দেন। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 17 ডিসেম্বর আব্দুর রহমান বদির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়। সে সময় তিনি ছিলেন টেকনাফ পৌরসভার মেয়র। দুদকের তৎকালীন উপপরিদর্শক আবুল কালাম আজাদ চট্টগ্রামের ডবল মুরিং থানায় এই মামলা করেন। এতে বদির বিরুদ্ধে 56,11,500 টাকার সম্পদের তথ্য গোপন এবং জ্ঞাত আয়ের বাইরে 79,37,797 টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। এই মামলাটা দায়ের হওয়ার পর 24/6/2008 ইংরেজি তারিখে চার্জশিট দাখিল করা হয়। চার্জশিট দাখিল করার পর কগনিজেন্সের বিরুদ্ধে আসামি সাবেক এমপি আব্দুর রহমান বদি সে মহামান্য হাইকোর্ট বিভাগে যায়। হাইকোর্ট বিভাগ থেকে তার মামলা খারিজ হওয়ার পরে সে মহামান্য সুপ্রিম কোর্টে আপিল বিভাগে যায়। 17 সালে আপিল বিভাগে মামলা খারিজ হয়। সেখানে সে আবার আপিল রিভিউ করে। আপিল রিভিউটা 2020 সালের মার্চ মাসে খারিজ হয়। এদিকে সাবেক সাংসদ আব্দুর রহমান বদির আইনজীবী জানিয়েছেন, সাবেক তত্ত্বাবধায়ক সরকার সে সময় দেশব্যাপী জনপ্রতিনিধি ও রাজনীতিবিদদের হয়রানি করতে বিভিন্ন মিথ্যা মামলা দেয়।
তারই ধারাবাহিকতায় তখনকার টেকনাফ পৌরসভার মেয়র বদির বিরুদ্ধেও এই মামলা হয়। উনি খুব জনপ্রিয় লোক ছিলেন, যার কারণে তখন সেনাবাহিনীর লোকেরা সারা দেশের জনপ্রিয় লোকদেরকে রাজনৈতিক নেতৃত্ব শূন্য করার জন্য গ্রেপ্তার করে জেল হাজতে পুঁতে রাখছিলেন। রোববার এই মামলার অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ আব্দুর রহমান বদি। আগামী 15 অক্টোবর মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। জাতীয় পুরস্কারপ্রাপ্ত নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগের জামিন আবেদন নাকচ করেছে আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই আদেশ দেয়। গতকাল সোহাগকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তবে তাকে রিমান্ডে নেওয়ার কোনো আবেদন করা হয়নি। গত শুক্রবার রাতে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তার করে সিআইডি। সিআইডির দাবি, তিনি দুবাইয়ে নারী পাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত। প্রথমে তৈরি হয় দ্বৈত জাতীয় পরিচয়পত্র, তারপর তা দিয়ে ব্যাংক থেকে তোলা হয় বড় অঙ্কের ঋণ। আর এই জালিয়াতি করছে সংঘবদ্ধ একটি চক্র। তাদের সঙ্গে রয়েছে নির্বাচন কমিশনের ডেটা এন্ট্রি অপারেটররা। মিরপুর অভিযান চালিয়ে এসির 2 কর্মী সহ চক্রটির 5 সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। গত 3 বছরে 50 জনের দ্বৈত এনআইডি তৈরি করে তারা হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। এই ঘটনায় জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ বলছে জড়িত 2 কর্মীকে বরখাস্ত করা হয়েছে। ঘটনা উদ্ঘাটনে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। জাতীয় পরিচয়পত্র নিয়ে সংকট কাটছে না, প্রায় সামনে আসছে জালিয়াতির নতুন নতুন কৌশল। এবার পাওয়া গেছে একই ব্যক্তির নামে দ্বৈত এনআইডি তৈরির অভিযোগ। এর সত্যতা পেয়ে মিরপুর চিড়িয়াখানা রোডে অভিযানে যায় গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগ। দ্বৈত জাতীয় পরিচয়পত্র সহ গ্রেপ্তার করা হয় 5 জনকে। গোয়েন্দারা জানাচ্ছে, গ্রেপ্তার সুমন পারভেজ, মোহাম্মদ মজিদ ও আব্দুল্লাল মামুন ব্যাংকে যারা ঋণ খেলাপি তাদের খুঁজে বের করে নতুন করে ঋণ পাইয়ে দেওয়ার প্রস্তাব দেয়। এতে সাড়া পেলে নির্বাচন কমিশনের গুলশান ও খিলগাঁওয়ের অফিসের ডাটা এন্ট্রি অপারেটর সিদ্ধার্থ শঙ্কর সূত্রধর ও আনোয়ারুলের সহায়তায় প্রথমে তৈরি করে দ্বৈত এনআইডি, পরে ব্যাংকের মাধ্যমে ইস্যু করা হয় ঋণ। আর এই এনআইডির জন্য 80,000 থেকে 1 লাখ এবং উত্তোলিত ঋণের 10 ভাগ কমিশন নেয় চক্রটি। 2 ধরনের দালাল রয়েছে। এক দালাল চক্র ব্যাংকের সাথে লিয়াজু করে, আর এক দালাল চক্র লিয়াজু করে নির্বাচন কমিশনের যে কর্মচারী তাদের সাথে। এখন প্রশ্ন উঠছে, কিভাবে সম্ভব এই দ্বৈত জাতীয় পরিচয়পত্র তৈরি? ডিবি পুলিশ বলছে, গ্রেপ্তার হওয়া ইসির 2 ডাটা এন্ট্রি অপারেটর ঋণ প্রত্যাশী ব্যক্তির আগের ভোটার হবার তথ্য সামান্য রদবদল করে তা অফলাইনে আপলোড করে দ্বৈত এনআইডি তৈরি করে ফেলে। সার্ভারে একই ব্যক্তির 2টি জাতীয় পরিচয়পত্র এলে যে এরর রিপোর্ট আসে তা সংশোধনে লাগে 1 বছর পর্যন্ত। আর এ সময়ের মধ্যে তুলে নেওয়া হয় ঋণ। ফিঙ্গারপ্রিন্ট যখন দেয় অফলাইনে নেয়, অনলাইনে নেয় না। অফলাইনে নেওয়ার পরে সেটাকে অনলাইনে ভেরিফাই করতে তাদের প্রায় মাসখানি সময় লেগে যায়। মাসখানি সময় নেয়, তখন একটা নোটিফিকেশন আসে যে আসে, অনেক সময় আসেও না। এই ফাঁকে ওরা এই অপরাধগুলো করে দেয়। আসামিদের কাছ থেকে উদ্ধার হওয়া দ্বৈত জাতীয় পরিচয়পত্রগুলোর কোনো অস্তিত্ব আছে কিনা দেখার চেষ্টা করা হয় এনআইডির ওয়েবসাইটে। তাতে দেখা যায় কার্ডের তথ্য সার্ভারে ঠিকই আছে। তাহলে কিভাবে হয়েছে এই জালিয়াতি? এ প্রশ্নে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগ জানাচ্ছে, বিষয়টি চিহ্নিত করতে কমিটি গঠন করা হয়েছে। তারা যদি কোনো অন্যায় করে থাকে সেটার জন্য আমি ইতিমধ্যে বলেছি একটা তদন্ত করার জন্য তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং তার অংশ হিসেবেই তাদেরকে টেম্পোরারিলি আমরা ইতিমধ্যে বলেছি একটা তদন্ত করার জন্য তদন্ত কমিটিও গঠন করা হয়েছে এবং তার অংশ হিসেবেই তাদেরকে টেম্পোরারিলি আমরা সাসপেন্ড করে দিচ্ছি। গ্রেপ্তার 5 আসামি ছাড়াও এ জালিয়াতিতে জড়িত আরো 15 থেকে 20 জন। তাদের ধরতে অভিযান চালাচ্ছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। উপনির্বাচন নিয়ে সংঘর্ষের ঘটনায় কোণঠাসা ঢাকা 18 আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এস.এম. জাহাঙ্গীর হোসেন। তার বিপরীতে ভোটের মাঠে নামতে চাওয়া 7 জনই নানা অভিযোগ এনে জাহাঙ্গীরকে মনোনয়ন না দিতে চিঠি দিয়েছে বিএনপিকে। এদিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির পাশাপাশি কেন্দ্র সংঘর্ষের ঘটনা তদন্ত করবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় নেতারা। শনিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান অফিসে চলছিল 4 আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার। তখনই ঢাকা 18 আসনে ধানের শীষের টিকিট চাওয়া এস.এম. জাহাঙ্গীর ও এম কফিলউদ্দিনের সমর্থকদের মধ্যে বাধে সংঘর্ষ। আহত হন কয়েকজন।
পরে ঢাকা মহানগর উত্তরের যুবদল সভাপতি জাহাঙ্গীরের বিরুদ্ধে হামলার অভিযোগ তোলে আসনটির অন্য 7 মনোনয়ন প্রত্যাশী। রোববার উত্তরায় নেতাকর্মীদের নিয়ে বৈঠক করেন তারা। গতকালকে যে পক্ষ এই সন্ত্রাসী হামলাটা করেছে তারা একইভাবে আজকে থেকে 3 বছর আগে এই সেম লাঠিসোঁটা নিয়ে একইভাবে ছাত্রদলের 6টা ছেলের মাথা ফাটিয়ে দিয়েছিল। বারবার এই ঘটনা ঘটানোর পরে একটা সাংগঠনিক ব্যবস্থা আমরা দেখতে পাবো এবার আমার মনে হচ্ছে ইনশাল্লাহ। আমরা যারা বা এই জায়গায় জন্ম, এই জায়গায় বেড়ে ওঠা, এই জায়গায় রাজনীতি করা, আমরা অন্যান্য যারা প্রার্থী আছে তারা ওই গ্রুপটা এই জায়গার না। ইনি হলেন ছাত্রলীগের নেতা, উনি হলেন আমাদের বিএনপির প্রার্থী। এই ছেলের কাছে সবচেয়ে বড় ইস্টি উনি প্রথম শুরু করেছে। এই যুবলীগ ছাত্রলীগকে দিয়ে আজকে আমাদের দলীয় নেতাকর্মীদেরকে মারধর করা হয়েছে। তবে হামলার এই অভিযোগ অস্বীকার করছেন জাহাঙ্গীর। তার দাবি হামলা চালিয়েছে বহিরাগতরা। যেই এই ধরনের আঘাতপ্রাপ্ত হোক, যেই নির্যাতিত হোক আর যারাই করুক, আমরা অবশ্যই যে নির্যাতিত তার পক্ষে থাকবো এবং যারা এটা করেছে তাদেরকে সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি গতকালকে বলেছি। এদিকে শনিবারের সংঘর্ষের ঘটনায় আহতদের খোঁজ খবর নিয়েছেন মহানগর উত্তর বিএনপির নেতারা। জানিয়েছেন এ ঘটনায় তদন্ত চলছে। অতি উৎসাহী কিছু লোক এই ঘটনা ঘটাইছে, সুতরাং যারা বেশি অতি উৎসাহী দুষ্ট লোক তাদেরকে চিহ্নিত করার জন্য আমরা চেষ্টা করতেছি। শনিবার সংসদীয় 4 আসনে উপনির্বাচনে প্রার্থীদের সাক্ষাৎকার হলেও রোববার 2টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ঢাকা 5-এ সালাউদ্দিন আহমেদ ও নওগাঁ 6 আসনে ধানের শীষের হয়ে লড়বেন শেখ মোহাম্মদ রেজাউল করিম। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে শুরু হয়েছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। রোববার থেকে শুরু হওয়া কার্যক্রম চলবে 17 সেপ্টেম্বর পর্যন্ত। অক্টোবর মাসের প্রথম সপ্তাহে অনলাইনে শুরু হবে একাদশ শ্রেণীর ক্লাস, আর 1 অক্টোবর বাজারে একাদশ শ্রেণী পাঠ্য বই বিক্রির জন্য উন্মুক্ত করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান খুললে স্বাভাবিক ক্লাস শুরু হবে বলে জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এবার 3 ধাপে এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির আবেদন করে। এবছর এসএসসি ও সমমানের পরীক্ষায় পাশ করেছে 16,90,523 জন। করোনা পরিস্থিতির কারণে 9 আগস্ট থেকে 20 আগস্ট পর্যন্ত চলে ভর্তির আবেদন প্রক্রিয়া। নাব্য সংকটে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌপথে আবারও ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে ঘাট কর্তৃপক্ষ। রোববার রাত থেকে কার্যকর হয়েছে এই নির্দেশনা। এই পথ ব্যবহারকারীদের বিকল্প পথে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। শিমুলিয়া ঘাটে বিআইডব্লিউটিসির এজিএম শফিকুল ইসলাম জানান, মুন্সিগঞ্জের লৌহজং চ্যানেলের মুখে নদীর স্রোতের চর ভেঙে পলি জমা হওয়ায় নাব্যতা কমে গেছে। 2 দিন ধরে সীমিত আকারে 5টি ছোট ফেরি চালানো হলো, এখন সেটিও চালানো যাচ্ছে না। এ কারণে অনির্দিষ্টকালের জন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি জানিয়েছেন, ড্রেজিং বিভাগ যত দ্রুত লৌহজং টার্নিং পয়েন্ট খনন করে দেবে তত দ্রুত ফেরি আবারও চলাচল করবে। পদ্মার রুদ্ররূপ মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে। 29 একরের ঘাটের 1/3 ইতিমধ্যেই হারিয়ে গেছে নদীতে। অব্যাহত ভাঙনে ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বলছে, ভাঙন রোধে বালু ভর্তি জিও ও টিউব ব্যাগ ফেলা হচ্ছে। স্থানীয়রা বলছেন, প্রথম দফা ভাঙনের পর পদক্ষেপ নিলে এমন অবস্থা হতো না। মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট। দক্ষিণাঞ্চলের যাতায়াতের এই ঘাটটি চলতি বছর অন্তত 3 দফা পড়েছে পদ্মার ভাঙনের কবলে। বিলীন হয়েছে ঘাট এলাকার নানা স্থাপনা সহ অন্তত 10 একর জমি। এখন ভাঙছে 3 নম্বর রোরো ফেরিঘাটের পশ্চিম পাশ। কখনো কখনো বড় অংশ বিলীন হচ্ছে নদীতে। ভাঙনের কারণে সরাতে হচ্ছে ঘাট। 3 নম্বর ঘাটও ভাঙছে, একটা বিবি ঘাটটা ছিল আমাকে, ওই ঘাটটাও ভাঙছে। আর এই আজকের গতকালকের ভাঙাটা তো 3 নম্বর ঘাটের উজানে। এই যে গতকালকে 10,000 জিও ব্যাগ ফেলা হচ্ছে, আমাদের বিআইটির এক কর্মকর্তা যুগ্ম সচিব বলে গেলেন, তাহলে এই জিও ব্যাগগুলি আগে কেন ফেলা হলো না? আগে ফেললে এই ভাঙনটুকু ভাঙতো না। বিআইডব্লিউটিএ বলছে, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ফেলা হচ্ছে বালু ভর্তি জিও ব্যাগ। এছাড়া নদীর পানি কমে গেলে পদ্মা সেতু কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে ঘাট এলাকার আশপাশে অন্তত 20 কিলোমিটার অংশে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে তাদের। আমরা এখন তীর রক্ষার কাজ করব, যেটা অস্থায়ী, তবে দীর্ঘস্থায়ী মেয়াদে এই তীর রক্ষার জন্য বেশ অর্থের প্রয়োজন। তার প্রস্তাবও আমরা দিয়েছি। খুব শীঘ্রই হয়তো এই ব্যাপারে সিদ্ধান্ত জানা যাবে।
এদিকে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড এলাকার পূর্ব দেয়াল ঘেঁষে গড়ে ওঠা অন্তত ২৬টি বসতবাড়ি ইতিমধ্যেই ভাঙনে বিলীন। আর ভাঙন চলতে থাকায় ঝুঁকিতে পড়েছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড। ১ মাসের বেশি সময় ধরে চলা উত্তরাঞ্চলের বন্যার পানি তীব্র স্রোতে পদ্মা দিয়ে নেমে যাচ্ছে বঙ্গোপসাগরে। পাশাপাশি পদ্মায় পানিও রয়েছে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি, আর এ কারণেই দেখা দিয়েছে ভাঙন, যার প্রথম দফা শুরু হয়েছে ২৮ জুলাই। বিলীন হয় সবচেয়ে বড় রোরো ফেরিঘাট। এরপর পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ডে ভাঙন দেখা দেয় ৩১ জুলাই, আর ৬ আগস্ট পদ্মার পেটে বিলীন হয়ে যায় ৪ নম্বর ফেরিঘাট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, শিমুলিয়া, মুন্সিগঞ্জ। জেলা রেজিস্ট্রারকে অব্যাহতি দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কিশোরগঞ্জের দলিল লেখকরা। রেজিস্ট্রার বলছেন, দলিল লেখক নেতাদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহারে চাপ সৃষ্টি করতেই এই কর্মসূচি। ৭ জুন কিশোরগঞ্জ সদর উপজেলার সাবেক সাব রেজিস্ট্রার এম নফিজ বিন জামানকে লাঞ্ছিত করার অভিযোগ ওঠে দলিল লেখক নেতাদের বিরুদ্ধে। ১৩ জন দলিল লেখকের বিরুদ্ধে মামলা করেন তিনি। পরে নিবন্ধন অধিদপ্তরের নির্দেশে অভিযুক্তদের সনদ স্থগিত হয়। তবে ঘটনার পেছনে জেলা রেজিস্ট্রারের হাত রয়েছে বলে দাবি দলিল লেখকদের। রেজিস্ট্রারকে প্রত্যাহারের দাবিতে ৩ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে তারা সংবাদ সম্মেলন করে তোলেন দুর্নীতির অভিযোগ। দুর্নীতি ঘুষের আখড়া হলে হন জেলা রেজিস্ট্রার। এখানে ঘুষ দুর্নীতি, প্রতি দলিলে ২০০ টাকা করে চাঁদা, কৌশলে মামলা হয়রানি বা অন্য লাইসেন্স খায়া পাল্লানি, এরকম ধরনের বিভিন্ন হয়রানি করতেছে। তবে দলিল লেখকদের অভিযোগ নাকচ করেছেন জেলা রেজিস্ট্রার। তার দাবি, মামলা প্রত্যাহারের দাবিতে এসব কর্মসূচি দিচ্ছেন দলিল লেখক নেতারা। ওনাদের দাবিটা হলো মামলাটা প্রত্যাহার করা। দেখুন, মামলাটা তো একটা আইনি প্রক্রিয়া, সেটা আমি ইচ্ছে করলে এটা মামলাটা প্রত্যাহার করতে পারি না। সমস্যা সমাধানে শিগগিরই দুই পক্ষকে নিয়ে আলোচনার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। গণ্যমান্যদের নিয়ে আমি বসেছিলাম। এটা একটা আইনানুগ ভাবে নিষ্পত্তির বিষয়টি প্রক্রিয়াধীন আছে। আমার বিশ্বাস এটা অতি দ্রুতই সমাধান হয়ে যাবে। দলিল লেখকদের কর্মবিরতির কারণে অচল অবস্থা দেখা দিয়েছে সাব রেজিস্ট্রারের কার্যালয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পল্লী বিদ্যুতের মিটার চুরি করে সেখানে রেখে আসছে মোবাইল নম্বর, পরে দাবি করা টাকা বিকাশ করলেই ফিরিয়ে দেওয়া হচ্ছে মিটার। কয়েক মাস ধরে সিরাজগঞ্জে ঘটছে এমন চুরির ঘটনা। ভুক্তভোগীদের অভিযোগ, পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের যোগসাজশেই একটি চক্র এই চুরি করছে। তবে পল্লী বিদ্যুতের কর্মকর্তারা জানান, এরই মধ্যে এই বিষয়ে থানায় অভিযোগ জানানো হয়েছে। কামারখন্দ উপজেলার জামতল ও কর্ণসূতি গ্রামে মঙ্গলবার রাতে চুরি হয় 11 প্রতিষ্ঠানের পল্লী বিদ্যুতের মিটার। 7টি চালকল ও 4টি সেচ পাম্পের বিদ্যুৎ মিটার চুরি করে বক্সে রেখে যায় মিটার নম্বর ও মোবাইল নম্বর। পরে সেই নম্বরে যোগাযোগ করলে তাদের টাকা বিকাশ করতে বলা হয়। টাকা বিকাশ করার পর হদিশ জানানো হয় মিটারে। কয়েক মাস ধরে এভাবে বিদ্যুতের মিটার চুরি হচ্ছে। ভুক্তভোগীরা বলছেন, বিদ্যুৎ বিভাগে যোগসাজশ না থাকলে সাধারণ চোরের পক্ষে মিটার চুরি সম্ভব না। কাজগুলো তো অভিজ্ঞ লোক ছাড়া সম্ভব না, এটা আমার মতো লোকের তো সম্ভব না। যারা এর ভিতরে কর্ম করে রাখা তারাই এগুলো। সাধারণ চোরের পক্ষে মিটার চুরি সম্ভব না। কাজগুলো তো অভিজ্ঞ লোক ছাড়া সম্ভব না, এটা আমার মতো লোকের তো সম্ভব না। যারা এর ভিতরে কর্ম করে রাখা তারাই এগুলোর ভিতরে জড়িত। নাম্বারগুলো খালি ফটো মানে ছবি করেও রাখছে, লিখিতভাবে রাখছি, রাখার পরে অফিসার বলে আমরা দেখতেছি। অভিযোগ অস্বীকার করে পল্লী বিদ্যুতের পক্ষ থেকে বলা হয়, এরই মধ্যে থানায় অভিযোগ জানানো হয়েছে। চক্রটির সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত আমাদের কাছে ক্লিয়ার ওই ধরনের তথ্য নাই। ইনকোয়ারি হইলে আমাদেরকে ডাকবে, অনেক কিছু হইলে আমাদেরকে ডাকবে, আমরা চাই ধরুক এবং আমাদেরকে ডাকুক, প্রয়োজনীয় ব্যবস্থা নিক। শুধুমাত্র আমাদের থানা এলাকায় নয়, আমার পার্শ্ববর্তী থানা রায়গঞ্জ, সদর, বেলকুচি এই এলাকাগুলোতে এই ঘটনা ঘটতেছে। তো আমরা কামারখন্দ থানা পুলিশ আমরা এই ব্যাপারে কাজ করতেছি, আমরা এই চক্রটাকে শীঘ্রই ধরতে সক্ষম হব। কামারখন্দ পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য মতে গত 8 মাসে 14টি ট্রান্সফরমার এবং 15টি শিল্প মিটার চুরি হয়েছে। মিটার উদ্ধার হলেও সন্ধান মেলেনি ট্রান্সফরমারগুলোর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাংলাদেশ থেকে আবারও ইন্টারনেট নিতে চায় ভারত। এবার তাদের চাহিদা আগের 3 গুণ। বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডকে এ বিষয়ে চিঠি দিয়েছে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান BSNL। কর্তৃপক্ষ বলছে, ইন্টারনেট পেতে হলে ভারতকে বকেয়া 10 কোটি টাকা আগে পরিশোধ করতে হবে।
তবে রপ্তানির তুলনায় বহুগুণ আমদানি হচ্ছে ভারত থেকে, যদিও ইন্টারনেট আমদানিতে নিরাপত্তা ঝুঁকি দেখছেন বিশ্লেষকেরা। উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে 10 Gbps ব্রডব্যান্ড ইন্টারনেট নিতে 2015 সালে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে ভারত। এর আওতায় 4 বছর ইন্টারনেট রপ্তানি করে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। কিন্তু চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই ফেব্রুয়ারি থেকেই ইন্টারনেট নেওয়া বন্ধ করে ভারতের প্রতিষ্ঠান BSNL। বকেয়া হয় প্রায় $12 লাখ। গত জুলাইয়ে ইমেল বার্তায় আবারও বাংলাদেশ থেকে ইন্টারনেট নেওয়ার আগ্রহ দেখিয়েছে BSNL। এবার চাহিদা 30 Gbps। তবে এবার রপ্তানি মূল্য আরও কমছে। সাবমেরিন কেবল কোম্পানি কর্তৃপক্ষ জানিয়েছে, দুদেশের দাম সমন্বয় করে নতুন মূল্য নির্ধারণ করা হবে। যখন ইন্ডিয়ার সাথে আমাদের চুক্তি হয় তখন চুক্তি হয়েছিল যে পার MBPS $10 হিসাবে। রিসেন্টলি ইন্ডিয়াতে রেটটা অনেক কমে গেছে, সেই জন্য আমরা ওদেরকে ওই রেটের সাথে এবং আমাদের দেশের রেটের সাথে সামঞ্জস্য রেখে আমরা $4.5 পার MBPS পার মান্থ এটা আমরা কোট করেছি। তবে সারা দেশের প্রেক্ষাপটে রপ্তানির তুলনায় বহুগুণ ইন্টারনেট আমদানি হচ্ছে ভারত থেকে। সরকারি হিসাবে মোট চাহিদার প্রায় 38% আমদানি হচ্ছে। যদিও ভারত থেকে ইন্টারনেট আমদানির যৌক্তিকতা নেই বলে মনে করেন বিশ্লেষকেরা। তারা বলছেন, আগে দেশে একটি সাবমেরিন কেবল থাকায় আমদানি যৌক্তিক ছিল, কিন্তু দেশে এখন 2টি সাবমেরিন কেবল রয়েছে, যা দিয়ে অভ্যন্তরীণ চাহিদা পূরণ করা সম্ভব। অন্য দেশ থেকে ব্যান্ডউইথ আমদানি করাটা আমাদের রোহিত করতে হবে। এই কারণে যদি তারা তাদের এক্সিস্টিং কোনো সিস্টেমের মধ্যে কোনো ফিল্টার বা অন্য কোনো মনিটরিং সফটওয়্যার বা হার্ডওয়্যার যদি তারা ডেপ্লয়েড করে, তাহলে আমাদের ইন্টারনাল নেটওয়ার্কের ভিতরে যে সকল বিষয়গুলো ঘটছে সবকিছু তাইলে তারা মনিটর করতে পারে। তবে টেলিযোগাযোগ মন্ত্রী বলছেন, নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিতে এখনই আমদানির পথ থেকে সরে আসবে না সরকার। তৃতীয় সাবমেরিন কেবল সংযোগ হলে আমদানি বন্ধ করা হবে। আমি এই ব্যান্ডউইথ নেওয়ার পক্ষে না। ডেফিনেটলি আমি চেষ্টা করবো সাবমেরিন কেবল 3 যদি এসে যায় আমার আরেকটা রিডান্ডেন্সি হিসেবে কাজ করবে। বর্তমানে 2টি সাবমেরিন কেবল দিয়ে 1235 Gbps ইন্টারনেট সরবরাহ করছে সরকার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মেনে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে যাওয়ার অনুমতি মিললেও এখনও তেমন সাড়া নেই পর্যটকদের। ফলে ভরা মৌসুমে পর্যটক না পেয়ে বিপাকে পর্যটন খাতের ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। এতে করোনার কারণে গত 5 মাসের লোকসান কিভাবে পূরণ হবে তা নিয়ে শঙ্কায় তারা। টাঙ্গুয়ার হাওর, নীলাদ্রি লেক, জাদুকাটা, বারিক্কার টিলা সহ বেশ কয়েকটি দৃষ্টিনন্দন স্থানে প্রতি বছর দেশের বিভিন্ন এলাকা থেকে লাখো পর্যটক ঘুরতে আসেন। কিন্তু করোনা মহামারীর কারণে গত 19 মার্চ থেকে এসব স্থানে পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধ ঘোষণা করে জেলা প্রশাসন। প্রায় 5 মাস পর সুনামগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে নিষেধাজ্ঞা শিথিল করে সীমিত আকারে দর্শনীয় স্থানগুলো পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে সেক্ষেত্রে পর্যটক সহ সংশ্লিষ্ট সবাইকে মানতে হবে স্বাস্থ্যবিধি সহ বেশ কিছু শর্ত। পর্যটন এলাকায় চলাচলের প্রধান বাহন নৌকা হওয়ায় মাঝিদের জন্য দেওয়া হয়েছে সবচেয়ে বেশি নির্দেশনা। বর্ষার শুরু থেকে পর্যটকদের আনাগোনা থাকে সুনামগঞ্জে, তাই বছরের এই সময়ের অপেক্ষায় থাকেন শতাধিক ট্রলার ও স্পিডবোট মালিক ও শ্রমিকরা। কিন্তু এখন পর্যটন এলাকা খুলে দিলেও তেমন সাড়া নেই ভ্রমণ পিপাসুদের। এতে আয় রোজগারের পথ বন্ধ তাদের। কাজ হারিয়ে বেকারও হয়েছেন অনেকে। হাওর কেন্দ্রিক যে ট্যুরিজম ব্যবসা, এ ব্যবসা স্তীমিত হয়েছে অনেক পূর্বে থেকেই। এখানকে যারা নৌকা বা মোটরসাইকেল সিএনজি চালান তারা কর্মহীন হয়ে পড়েছেন। নৌকা ঘাটে প্রায় 3 থেকে 400 নৌকা ট্রলার ছিল পর্যটকদের আনা নেওয়া করার জন্য। এতে করে অনেক মানুষ বেকার হয়ে পড়েছে। এদিকে পর্যটকদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার এবং নৌকায় যাত্রী সংখ্যা সীমিত রাখতে নির্দেশনা দিয়েছে স্থানীয় প্রশাসন। মাস্ক মুখে দেওয়া, এরপরে হ্যান্ড স্যানিটাইজার ইউজ করা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা, এই 3টা বিষয় মেনে চললে মোটামুটি সেফলি আসা যায়। তো আমরা এটার জন্য, এটা নিশ্চিত করার জন্য আমরা হাওর এলাকায় মাইকিং করে দিয়েছি। তবে করোনা ভাইরাস সংক্রমণ রোধে তাহিরপুর উপজেলা এবং আশপাশের দর্শনীয় এলাকায় পর্যটকদের রাত্রি যাপন নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। টানা কয়েকদিনের মতো গত 24 ঘন্টায়ও বিশ্বে করোনার সবচেয়ে বেশি মৃত্যু শনাক্ত হয়েছে ভারতে। একদিনে সেখানে প্রাণহানি হয়েছে 1140 জনের, আর নতুন শনাক্ত হয়েছে 93,000-এরও বেশি। রোববার বিশ্বে করোনায় কমেছে মৃতের সংখ্যা, মারা গেছেন 3,800 জন, নতুন শনাক্ত 2,41,000। বিশ্বজুড়ে করোনায় মোট প্রাণহানি ছাড়িয়েছে 9,27,000। এ পর্যন্ত আক্রান্ত
2,91,00,000। রোববার যুক্তরাষ্ট্র ব্রাজিলে মারা গেছে 400-র কম মানুষ। করোনা নিষেধাজ্ঞা না মানায় অস্ট্রেলিয়া 74 জনকে গ্রেপ্তার এবং 176 জনকে জরিমানা করা হয়েছে। করোনার বিস্তার বাড়ায় 3 সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে ইসরায়েল। লেবাননে জাতিসংঘের 90 শান্তিরক্ষীর দেহে শনাক্ত হয়েছে করোনা। এদিকে মঙ্গলবার থেকে সীমিত আকারে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দিয়েছে সৌদি আরব। টানা 6 দিন 3000-এর বেশি শনাক্ত হওয়ায় আজ থেকে জাকার্তায় কড়াকড়ি আরোপের সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। করোনার দ্বিতীয় ধাপের সংক্রমণের শিকার ইউরোপ। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি স্পেনে। দিনে অন্তত 10,000 মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। 53টি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে সংক্রমণ দেখা দিয়েছে। এ নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার। বিশেষজ্ঞরা বলছেন, কড়াকড়ি শিথিল করায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনার প্রথম দফার ভয়াবহতা অনেকটাই কাটিয়ে উঠেছিল স্পেন, কিন্তু এখন আবার বাড়তে শুরু করেছে সংক্রমণ। প্রতিদিন গড়ে 10,000 মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। গত 14 দিনে প্রতি 1 লাখে 260 জনের শরীরে মিলেছে ভাইরাস। এক জরিপে দেখা যায় স্পেনের মোট জনসংখ্যার প্রায় 10 ভাগ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে, যা ফ্রান্স, ইতালি, জার্মানি ও যুক্তরাজ্যের শনাক্তের হারের চেয়ে অনেক বেশি। এই সময়টিকে স্পেনের করোনা সংক্রমণের পিক টাইম মার্চ-এপ্রিলের সাথে তুলনা করেছেন বিশেষজ্ঞরা। তবে তা মানতে নারাজ সরকার। তাদের মতে আগের চেয়ে মৃত্যু ও হাসপাতালে রোগীর সংখ্যা এখন অনেক কম। 21 জুন জরুরি অবস্থা তুলে নেয়ার 2 সপ্তাহের মধ্যে বাড়তে থাকে সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন, বাইরে কড়াকড়ি থাকলেও ঘরের ভেতরে জমায়েত নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ না থাকায় বাড়ছে সংক্রমণ। এজন্য তরুণদের উদাসীনতাকে দুষছে স্পেন সরকার। এদিকে করোনার প্রভাবে স্পেনের অর্থনীতিতে রেকর্ড পরিমাণ ধস নামার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। নুসরাত জেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএস ওপেন টেনিসের পুরুষ এককে নতুন চ্যাম্পিয়ন অস্ট্রিয়ান ডমিনিক থিয়েম। আলেকজান্ডার জেরেভকে 3-2 সেটে হারিয়েছেন দ্বিতীয় বাছাই থিয়েম। প্রথম 2 সেটে জেরেভের কাছে 2-6, 4-6 গেমে হেরে পিছিয়ে পড়েছিলেন অস্ট্রিয়ান তারকা। কিন্তু এর আগে 3 বার গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলা থিয়েমের অভিজ্ঞতার সাথে পেরে ওঠেনি জেরেভ। পরপর 2 সেট জিতে দারুণভাবে ঘুরে দাঁড়ান থিয়েম। শেষ সেটের খেলা গড়ায় টাই ব্রেকারে। রুদ্ধশ্বাস লড়াইয়ে শিরোপা জিতে নেন থিয়েম। 2014 সালে মারিন সিলেচের পর থিয়েমই প্রথম নবাগত গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়ন। ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হার দিয়ে মিশন শুরু করেছে টটেনহাম। এভারটনের কাছে স্পার্সের হার 1-0 গোলে। ডাগআউটে মরিনিও আনচেলত্তির দ্বৈরথের সঙ্গে নজর ছিল দু দলের নতুন রিক্রুটদের দিকে। এভারটনের হামেস রদ্রিগেজ ছিলেন আকর্ষণের কেন্দ্রে। গোলের অপেক্ষা শেষ হয় ম্যাচের 55 মিনিটে লুকাস দিনিয়ের ফ্রি কিকে দারুণ হেডে দলকে এগিয়ে নেন ডমিনিক কালভার্ট-লিউইন। ওই গোল আর শোধ দিতে পারেনি টটেনহাম। এদিকে ওয়েস্ট ব্রমউইচের প্রত্যাবর্তন হতাশাজনক। হোম ম্যাচে লেস্টার সিটির কাছে হার 3-0 গোলে। ডেডলক ভাঙে ম্যাচের 56 মিনিটে। ফক্স ডেরায় অভিষেকে স্কোর করেছেন টিমোথি কাস্টানে। শেষ দিকে 10 মিনিটের ব্যবধানে 2টি পেনাল্টি পেয়েছে লেস্টার। 2 স্পট কিকে সফল জেমি ভার্ডি। আজ পৃথিবীর খুব কাছে দিয়ে অতিক্রম করবে ফুটবল মাঠের সমান একটি গ্রহাণু। ঘন্টায় 38,624 কিলোমিটার বেগে ছুটে আসছে এটি। 394 ফুট ব্যাসের এই গ্রহাণুর নাম দেয়া হয়েছে 2020 QL2। বিজ্ঞানীরা এতে কোনো বিপদ না দেখলেও নাসা বলছে পৃথিবীর খুব কাছে দিয়ে অতিক্রম ও বিশালত্বের কারণে বিপজ্জনক হয়ে উঠতে পারে এটি। 14 আগস্ট প্রথম দেখা মেলে গ্রহাণু 2020 QL2 এর। এটি ছুটে আসছে ঘন্টায় 38,624 কিলোমিটার বেগে। আজ সেটি পৃথিবীর 6.8 মিলিয়ন কিলোমিটার কাছে চলে আসবে। তবে এতে পৃথিবীর কোনো বিপদ দেখছেন না বিজ্ঞানীরা। বলছেন, নিরাপদ দূরত্ব রেখে মহাবিশ্বে হারিয়ে যাবে ফুটবল মাঠের সমান গ্রহাণুটি। নাসা বলছে, পৃথিবীর এত কাছ দিয়ে অতিক্রম ও বিশাল আকারের কারণে এটি বিপজ্জনক হয়ে উঠতে পারে। সম্প্রতি পৃথিবী অতিক্রম গ্রহাণুর মধ্যে 2020 QL2 এর আকার সবচেয়ে বেশি। এর ব্যাস 394 ফুট।
এর আগে 16 আগস্ট পৃথিবীর পাশ দিয়ে চলে গিয়েছিল 2020 কিউজি। পৃথিবী থেকে দূরত্ব ছিল 2950 কিলোমিটার। অতিক্রমের 6 ঘন্টা পর গ্রহাণুটি দেখতে পায় ক্যালিফোর্নিয়ার দ্য পালোমার অবজারভেটরি। 2013 সালের ফেব্রুয়ারিতে 20 মিটার প্রস্থের একটি গ্রহাণু ঢুকে পড়েছিল রাশিয়ার চেলিয়াবিনস্কের বায়ুমণ্ডলে। ভূপৃষ্ঠের 18 মাইল উপরে দেখা যায় তীব্র আলোকছটা। হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার চেয়ে এর ক্ষমতা ছিল 33 গুণ বেশি। এতে আহত হয়েছিলেন 1,500-এর বেশি মানুষ। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।